জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানি মৃধা। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকার পর কিছুক্ষণ আগে খুলে দেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, সংঘর্ষের ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা? সানি, বস্তুতপক্ষে গতকালকে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের এক শিক্ষার্থীর আইডি কার্ড সেরাকে কেন্দ্র করে এই সংঘর্ষ আজকের দুপুর 11:30 থেকে শুরু হয়। অর্থাৎ ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে ধাওয়া পাল্টানো হয়। এক পর্যায়ে 2 থেকে 3 জন শিক্ষার্থী আহত হয়েছে, এমনটা জানিয়েছে আমাদের এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন ছাড়া। এর ফলে মিরপুর যে রোডটি রয়েছে এই রোডটির পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এই যে নিউ মার্কেট থানার পুলিশ তারা এসে কিছুক্ষণ আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়। ঢাকা কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে ঢাকা কলেজের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তাদেরকে বাসায় যাওয়ার জন্য কর্তৃপক্ষ ইতিমধ্যেই ছুটি দিয়ে দিয়েছে। এবং আমরা দেখেছি সায়েন্স ল্যাবের ওই দিকটায় সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছিল, তাদেরকেও বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানকার যারা রমনা জোনের ডিসি রয়েছেন তিনি এখানে এসে তারপরে তাদের দুই পক্ষকে আলাদা করে দেন। তবে এখন পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এখানে। নিউ মার্কেট থানার যিনি ওসি রয়েছেন মহসিন, তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন আইডি কার্ড ছেঁড়াকে কেন্দ্র করে গতকালকে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। অর্থাৎ ঢাকা কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড ছিঁড়ে ফেলে সিটি কলেজের শিক্ষার্থীরা। এরপরই আজকে 11:30টায় সেই শিক্ষার্থী সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে ঢাকা কলেজের সামনে শনাক্ত করে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা। এরপরই মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা কলেজের 2 জন এবং সিটি কলেজের আরও 2 থেকে 3 জন আহত হয়েছে বলে জানিয়েছে। তবে তাদের গুরুতর আহত কেউ হয়েছেন কিনা সে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। অর্থাৎ গুরুতর কেউ আহত হননি এমনটাই জানিয়েছেন। যদিও এখন পর্যন্ত এই দুই গ্রুপের সংঘর্ষ প্রায় সময়ই দুই গ্রুপের সংঘর্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়ে থাকে। মিরপুরের যে রোডটি রয়েছে সেই রোডটিতে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক এবং যারা সংঘর্ষে জড়িয়ে ছিলেন তারা দুই পক্ষ আলাদা হয়ে গিয়েছেন এবং পরবর্তী সময়ে এই জায়গাটিতে একটি নজরদারির মধ্যে রাখা হবে এমনটা জানিয়েছে পুলিশ প্রশাসন। এছাড়া ঢাকা কলেজের যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছিলেন বেলা 11:30 থেকে দুপুর প্রায় 1:30টা পর্যন্ত, 11:30 থেকে 12:30 পর্যন্ত এই সড়কটি বন্ধ ছিল। এরপরে খুলে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। সানি, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রেয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে আলোচনার শুরুতে তিনি কথা জানান। বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য আবারও ফিরে আসবে। এ সময় এনডিএম ববি হাজ্জাজ বলেন, সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় একমত পোষণ করেছে তার দল। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে। বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে আশুলিয়া থানার লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রিজন ভ্যানে করে তাদের হাজির করা হয়। 3 পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি ও ঢাকা মহানগর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গত 8 এপ্রিল তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহ আগুন দেওয়া হচ্ছিল তখনও একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ডাকসু নির্বাচনের লক্ষ্যে আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে।
একই মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বর। একই মাসে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। গত জানুয়ারি মাসে কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি করা হয়। এ দুটি চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেট অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। একই মাসের মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হঠাৎ করে হাজির হয়েছে দুদকের তদন্ত দল। এ নিয়ে আরও জানতে বিসিবির কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। দুদকের কর্মকর্তাদের বিসিবিতে হঠাৎ করে যাওয়ার কারণ কি, কিছু জানেন কিনা? কনফিডেন্সিয়াল যেই তথ্য, সেই তথ্য মতে একটা নোটিশ কিন্তু বিসিবিকে দুদকের পক্ষ থেকে এর আগে দেয়া হয়েছিল এবং যেটা শোনা যাচ্ছে বা সেটা গুঞ্জনও হতে পারে, তবে গত শনিবারে একটা নোটিশ এসেছিল বিসিবিতে যে দুদকের একটা তদন্ত কমিটি আজকে অভিযান করবে। তবে সেই জিনিসটা এখন প্রকাশ করা হয়নি। তবে আজকে হঠাৎ করেই কবে আসবে সেটা কিন্তু আসলে জানানো ছিল না। তবে আজকে হঠাৎ করে ঠিক 12:15টার দিকে দুদকের একটা তদন্ত কমিটি বিসিবিতে এসেছে এবং তারা ভেতরে প্রবেশ করেছে। যতটুকু এখন পর্যন্ত তথ্য আছে যে তারা অ্যাকাউন্টস যেই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে বেশ কিছু খোঁজখবর করছেন এবং একই সঙ্গে আরও কিছু বিষয় আসতে পারে। তবে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ব্যাপার বিসিবির ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে বিসিবির ইতিহাসে এখন পর্যন্ত দুদকের কোনো কমিটি এইভাবে ফুললি ড্রেসড আপ হয়ে আসলে বিসিবিতে অভিযান চালিয়েছে কিনা, সেটার জন্য আসলে পেছনের অনেক তথ্য হয়তো বা ঘাটতে হবে এবং এইটাই বিসিবির ইতিহাসে একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মধ্যে একটা হতে পারে কিনা সেটা এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। এবং এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা হতে চললো তাদের অভিযান চলছে এবং অভিযানের পরে কিন্তু সংবাদকর্মীদের সাথে তাদের একটা কথা বলার কথা রয়েছে এবং সেই প্রেস ব্রিফিংয়ে তারা হয়তো বা তারা কী কারণে ঠিক এখানে এসেছেন সেটা নিয়ে কথা বলতে পারেন। তবে গত কিছুদিনে বা আওয়ামী সরকারের আমলের বেশ কিছু অভিযোগ এবং বর্তমান সময়ে বা বিপিএল বা অন্যান্য জায়গায় বেশ কিছু ইস্যু এসেছে, যার মধ্যে বিসিবির তাদের কর্মকাণ্ডের বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে সেগুলো নিয়ে এবং বিসিবির কোনো কর্মকর্তা আসলে জড়িত কিনা সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা তদন্ত করছে এবং বিসিবির কোনো এক কর্মকর্তাকে তারা শোকজও করেছে, এরকম একটা গুঞ্জন আছে। সব মিলিয়ে নানান কিছু ঘটতে পারে। তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। প্রেস ব্রিফিংয়ে দুদকের তদন্ত কমিটির যারা মুখপাত্র আছেন বা প্রতিনিধি যারা এসেছেন তারা হয়তো আমাদেরকে নিশ্চিত করবেন যে আসলে ঠিক কী কারণে তারা বিসিবিতে অভিযানে এসেছেন। জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকে ছাড় দেওয়া হচ্ছে না। দুপুরে সচিবালয়ে বৈশাখ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা তো সময় ঘোষণা করিয়ে দিয়েছেন, তবে সাধারণ মানুষ চায় এই সরকার আরও 5 বছর সরকারে থাকুক। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন, মডেল মেঘনাকে আইন মেনেই গ্রেপ্তার করা হয়েছে, তবে আইন উপদেষ্টা কোনো প্রেক্ষাপটে আইন মানা হয়নি বলেছেন, এটা তিনিই জানেন। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে 6 দফা দাবিতে রাজশাহীর রেলগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল, বিকল্প সড়কে যানবাহন চলাচল করছে। এ নিয়ে জানতে রাজশাহী রেলগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, শিক্ষার্থীদের 6 দফা দাবিগুলো কি কি? রেলগেট সড়ক তো বন্ধ, সব মিলিয়ে কি অবস্থা সেখানকার জানাবেন। সানি, আমরা দেখছিলাম যে আসলে ডিপ্লোমা ইনস্টিটিউট, সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে 6 দফা দাবি, সেই দাবিতে এখানে অবস্থান নেয় এবং পরবর্তীতে
এই রাজশাহী রেলগেট এবং স্টেশন যে সড়ক সেটি অবরোধ করে এখন তারা কিন্তু বিক্ষোভ করছে। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে যে এখানে তারা যেটি বলছেন যে কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত যে 6 দফা দাবি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, তারা মূলত এই আন্দোলনটি তারা করছে। এখানে তারা যেটি বলছেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট যে সমস্ত হাইকোর্ট কর্তৃক যে রায় হয়েছে সেটি তারা বাতিল দাবি করছে এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের যে কোনো বয়সে যে ভর্তির সুযোগ সেটি তারা আসলে এখান থেকে প্রত্যাহার চায় এবং একই সাথে যে উপসহকারী প্রকৌশলী এবং সমমান 10ম গ্রেডে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের যে পদটি সেটি আসলে সরকারি অফিসে তাদের জন্য নির্ধারিত থাকলেও তারা এখানে কিন্তু আসলে সেই হিসেবে আসলে নিয়োগগুলো হয়ে থাকে না, যার কারণে তারা বলছেন যে তাদের জন্য নির্ধারিত পদগুলো তাদের আসলে প্রয়োজন। এইরকম 6টি দফায় তারা কিন্তু আসলে এখানে আন্দোলন করছেন এবং এখানে রাজশাহী রেলগেট এলাকায় তারা অবস্থান নিয়েছে বেশ অনেকক্ষণ আগে থেকে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে রাস্তা অবরোধ করেছে তারা। আমরা একটু আপনাদেরকে রাস্তা অবরোধটি দেখাতে চাই। তারা এখানে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে এবং এখান থেকে আমরা যেটি দেখছি যে আসলে এর ফলে এই পথ দিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ এবং শহরের মধ্যে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেখানে অবস্থান নেয়ার কারণে কিন্তু আসলে এখান দিয়ে যান চলাচল সেটি আসলে ব্যাহত আছে এবং একই সাথে এখানে আমরা দেখছি যে সেনাবাহিনী তারা এখানে অবস্থান এসেছে এবং ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং এখানে আমরা দেখাতে পাচ্ছি যে কিছু বাস আসলে চলাচল বন্ধ হয়ে এখানে আসলে অবস্থান নিয়েছে। তো স্থানীয় রাজশাহীতে এই যখন পরিস্থিতি তখন আসলে এটি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী এখানে ছাত্রদের সাথে কথা বলছে এবং দ্রুত যেন এই ঘটনার অবসান হয় সেটির চেষ্টা চালাচ্ছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে অন্তত 20টি বসতঘর। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। স্থানীয়রা জানান ভোর 5:30টার দিকে হঠাৎই বস্তির একটি ঘরে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। এর আগে আশপাশের বেশ কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় অন্তত 20টি বসতঘর। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। গভীর রাতে ডেমরার কোনাপাড়া এলাকার একটি ফার্নিচারের দোকানে আগুনে পুড়ে গেছে বহু মালামাল। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের। সোমবার রাত 2টার দিকে আগুন লাগলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডেমরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফার্নিচারের দোকানের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় আগ্রাসন আরও জোরদার করেছে ইসরায়েল। এবার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া তাঁবু লক্ষ্য করে আর্টিলারি, সেল, হেলিকপ্টার দিয়ে হামলা করেছে দখলদাররা। সোমবার একই সঙ্গে চালানো স্থল অভিযানে নিহত হয়েছে অন্তত 15 ফিলিস্তিনি। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 51,000। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। হামাস চাইছে গাজায় যুদ্ধ বন্ধ করলে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে তারা। অপরদিকে ইসরায়েল নতুন করে হামাসকে নিরস্ত্রকরণের শর্ত জুড়ে দিয়েছে। তবে ইসরায়েলের এই শর্ত প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামে ও তুরস্কের ইস্তাম্বুলে। এবার খেলার প্রসঙ্গ। নারী বিশ্বকাপ বাছাই আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। টানা 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নিগার সুলতানার দল। স্কটিশদের হারাতে পারলে মূল পর্বের আরও কাছে চলে যাবে লাল সবুজ প্রতিনিধিরা। এবারের বাছাই এখন পর্যন্ত বাংলাদেশ 2 ম্যাচ খেললেও স্কটল্যান্ড খেলেছে 3 ম্যাচ। এর মধ্যে 2টিতে জিতলেও 1টিতে হেরেছে দলটি। 6 দলের বাছাই পর্ব থেকে 2 দল খেলবে মূল পর্বে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতার পর থেকেই দেশটির মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন দেশের মানুষ। এবার গাজার মানুষদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে পিএসএল-এর
ফ্রাঞ্চাইজি মুলতান সুলতানস। ইসরায়েলের আগ্রাসনের গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের জন্য অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছে দলটি। চলতি পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য 1 লাখ পাকিস্তানি রুপি ফিলিস্তিনিদের সহায়তা দেবে তারা। এক ভিডিও বার্তায় দলটির মালিক আলী খান তারিন জানান, ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনিদের তহবিলে 1 লাখ রুপি দিবে তার দল। আর এমন উদ্যোগের কথা শুনে পাশে থাকতে চেয়েছেন দলটির বোলাররাও। তাই বোলারদের প্রতিটি উইকেটেও 1 লাখ রুপি করে পাবেন ফিলিস্তিনের মানুষ। এর মধ্যে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে 9টি 6 ও 6 উইকেটের মুলতানের তহবিলে 15 লাখ রুপি জমা পড়েছে বলে জানিয়েছে দলটির টিম ম্যানেজমেন্ট। শেষ করছি এখন চারদিক। সাথে থাকার জন্য ধন্যবাদ।